আচ্ছা, একটু ভাবুন তো, আফগানিস্তানের কোনো এক দুর্গম পাহাড়ের একটা পপি ক্ষেত। হুম। আপাতদৃষ্টিতে এর সাথে ওই অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়ার বা ধরুন ভূমধ্যসাগরের নৌকায় ভাসতে থাকা কোনো মরিয়া মানুষের তো কোনো সম্পর্ক নেই, তাই না? একদমই নেই বলে মনে হয়, মানে বাইরে থেকে দেখলে। ঠিক। কিন্তু দ্য ডিপ ডাইভের আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা দেখব এই পুরো পৃথিবীটা আসলে একটা অদৃশ্য সুতোয় বাঁধা ভয়ানক মাকড়সার জালের মতো। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন, মাকড়সার জাল। হ্যাঁ, কারণ জালের একটা সুতোয় টান পড়লে পুরো জালটাই কেঁপে ওঠে। তো আমাদের আজকের এই সোর্স মেটেরিয়াল আর থিওরিটিক্যাল নোটসগুলো মূলত রাষ্ট্রবিজ্ঞানের কিছু ভারী বিষয় নিয়ে, যেমন ধরুন সন্ত্রাসবাদ, পরিবেশগত সংকট, মানবাধিকার আর অভিবাসন। যেগুলো শুনতে খুব বোরিং থিওরি মনে হতে পারে। একদম। কিন্তু আমাদের আজকের মিশন হলো এই তাত্ত্বিক খোলস থেকে বেরিয়ে আসা। আমরা দেখব যে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের এই সংকটগুলো কিভাবে এরা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। রাইট। আমরা যখন আন্তর্জাতিক খবরের দিকে তাকাই, তখন মনে হয় প্রতিটি সংকটই বুঝি আলাদা। যেন সিরিয়ার যুদ্ধ এক জিনিস, আর ব্রাজিলের আমাজন বন পড়ে যাওয়ার সম্পূর্ণ ভিন্ন আরেকটা ব্যাপার। হ্যাঁ, আমাদের তো টিভিতে ওভাবেই আলাদা আলাদা সেগমেন্টে খবরগুলো দেখায়। ঠিক। কিন্তু একটু তলিয়ে দেখলে দেখা যায় এই প্রতিটি সংকট আসলে একটা বৃহৎ শৃঙ্খলের অংশ। আজকের এই আড্ডায় আমরা শুধু ঘটনাগুলো কি তা জানব না, আমরা জানব এগুলো কেন ঘটছে, মানে এর পেছনের আসল মেকানিজম কি। আর কেন একটা সমস্যার সমাধান না হলে অন্যটা সমাধান করা প্রায় অসম্ভব, সেটাও আমরা বুঝব। একদম তাই। তো শুরু করা যাক এমন একটা সংকট দিয়ে যা প্রতিনিয়ত তার রূপ বদলাচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। বিষয়টিকে অনেকটা একটা মিউটেটিং ভাইরাসের মতো মনে হয় আমার কাছে। মিউটেটিং ভাইরাস, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মানে একবার আপনি একটা ধরনকে নির্মূল করতে যাবেন, দেখবেন সেটা রূপ বদলে নতুন কোনো মোড়কে হাজির হয়েছে। এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বা স্টেট টেরোরিজম নিয়ে নোটসে বলা হয়েছে, এটা কি মূলত কোনো সরকারের একেবারে একটা ড্রাগ কার্টেলের মতো আচরণ করা নয়? হ্যাঁ, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পেছনের ধারণাটি ঠিক সেরকমই। সাধারণ সন্ত্রাসবাদের উদ্দেশ্য থাকে রাষ্ট্রের ভেতরে বা সমাজে ভয় তৈরি করে নিজেদের ফায়দা লোটা। রাইট। কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে রাষ্ট্র নিজেই তার ক্ষমতার একচেটিয়া প্রয়োগ করে ভীতি প্রদর্শন করে, যাতে কেউ কোনো প্রশ্ন করতে না পারে। ইতিহাস ঘাটলে ধরুন স্তালিনের অধীনে থাকা ইউএসএসআর বা মাও জেদংয়ের চীনের মতো উদাহরণ পাওয়া যায়। যেখানে রাষ্ট্রযন্ত্রই নিজেই ভয়ের কারখানা হয়ে উঠেছিল। ঠিক। আর ওই যে ভাইরাসের রূপ বদলানোর কথাটি তুললেন, সেটাও খুব প্রাসঙ্গিক। জাতিসংঘের মধ্যে সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্যটাই হল সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানো, যা কোনো পরিস্থিতিতেই জাস্টিফাইড নয়। হুম। আর এর ৫টি প্রধান ধরন আছে। প্রথমটা হলো রাজনৈতিক, যেমন ধরুন পিএলও বা আইআরএ। আচ্ছা, আর বাকিগুলো? দ্বিতীয়টা হলো জাতিগত বা এথনিক, যেমন এলটিটিই বা ধরুন হিটলারের হলোকাস্ট। ও আচ্ছা, মানে সংঘাতের ধরনটা জাতিগত রূপ নেয় তখন। হ্যাঁ, আবার বর্তমানে তা ধর্মীয় চরমপন্থার রূপ নিয়েছে। এটা হলো তৃতীয় ধরন। আল কায়েদা, আইএসআইএস বা তালিবান, এদের কথা তো আমরা সবাই জানি। হিজবুল্লাহও এর মধ্যে পড়ে। বুঝতে পেরেছি। আর চতুর্থটা তো ওই স্টেট টেরোরিজম, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম। একদম। আর পঞ্চমটা হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। মানে যেটার কাজের পরিধি দেশের সীমানা ছাড়িয়ে যায়। যেমন ২০০৮ সালে মুম্বাইয়ের ২৬/১১ হামলা, তাই তো? ঠিক ধরেছেন। ওটা শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় ছিল না। হ্যাঁ, সেটাই। এখন প্রশ্ন হলো, এই গ্লোবাল থ্রেট সামলাতে বিশ্ব আসলে করছেটা কি? আমি নোটসগুলোতে জাতিসংঘের একটা স্ট্র্যাটেজির কথা দেখেছি। কিন্তু শুধু কি খাতায় কলমে আইন করলেই এই শেকড় উপড়ে ফেলা সম্ভব? উম, শুধু আইন দিয়ে কাজ হয় না। আর জাতিসংঘ সেটা বেশ ভালোভাবে অনুধাবন করেছিল। ২০০৬ সালের ইউএন গ্লোবাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজির মূল দর্শনটাই ছিল বহুমুখী। এর ৪টে স্তম্ভ বা পিলারের কথা বলা হয়েছে। ৪টে পিলার? সেগুলো কি কি? তারা শুধু সরাসরি দমনের কথা বলেনি। প্রথম শর্ত হিসেবেই তারা বলেছে সন্ত্রাসবাদ বিস্তারের পেছনের কারণগুলো কি। মানে রুট কজগুলো খুঁজে বের করা। একদম। দারিদ্র্য, অবিচার নাকি রাজনৈতিক শূন্যতা, সেই অনুকূল পরিস্থিতিগুলোকে আগে চিহ্নিত করতে হবে। অর্থাৎ শুধু মশা মারলে হবে না। যেখানে মশা জন্মাচ্ছে সেই জমা জল পরিষ্কার করতে হবে। একদম তাই। এর পাশাপাশি রাষ্ট্রগুলোর নিজস্ব সক্ষমতা বাড়ানোর কথাও বলা হয়েছে এবং মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
তবে এই লড়াইয়ে একটা খুব বড় ফাঁক রয়েছে আজও। কিরকম ফাঁক? আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো সর্বসম্মত সংজ্ঞাই বিশ্বনেতারা আজও দাঁড় করাতে পারেননি। হ্যাঁ, আমি দেখছিলাম ভারত তো সেই ১৯৯৬ সাল থেকেই একটা প্রস্তাব দিয়ে আসছে, কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম বা সিসিআইটি। হ্যাঁ, ভারত অনেক দিন ধরে এটা পুশ করছে। কিন্তু গ্লোবাল টেররিজম ইন্ডেক্সে ভারত নিজের ৭ম অবস্থানে থাকার পরেও বিশ্বনেতারা এখনও এই প্রস্তাবে পুরোপুরি একমত হতে পারেননি। মানে এর কারণ কি এই নয় যে এক দেশের কাছে যে সন্ত্রাসী, অন্য দেশের কাছে সে হয়তো মুক্তিযোদ্ধা? ঠিক সেই জায়গাটিতেই ভূরাজনীতি আটকে যায়। আর জানেন তো, এই অস্পষ্টতার সুযোগটাই নেয় বড় বড় অপরাধী চক্রগুলো। কিভাবে? কারণ সন্ত্রাসীদের টিকে থাকার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই এত অস্ত্র, এত লজিস্টিক্স, এসবের ফান্ডিং আসে কোথা থেকে? মাদক চোরাচালান? একদম। মাদক চোরাচালান বা নার্কো ট্রাফিকিং থেকে। এখানেই ভৌগোলিক অবস্থানের একটা বড় ভূমিকা আছে। দুটো এলাকার কথা আমরা আন্তর্জাতিক সম্পর্কে বারবার শুনি। একটা হলো গোল্ডেন ক্রিসেন্ট। মানে পাকিস্তান, ইরান আর আফগানিস্তান, তাই তো? হ্যাঁ, আর অন্যটা হলো গোল্ডেন ট্রায়াঙ্গেল, থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম আর লাওস। কিন্তু এই নির্দিষ্ট জায়গাগুলোতেই কেন মাদকের এত রমরমা ব্যবসা? মানে অন্য জায়গায় নয় কেন? এর কারণটা মূলত শাসন ব্যবস্থার দুর্বলতা এবং দুর্গম ভৌগোলিক অবস্থান। এই অঞ্চলগুলোতে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা রয়েছে। রাষ্ট্রের দুর্বল নিয়ন্ত্রণের কারণে অবৈধ অর্থনীতি খুব সহজেই শেকড় গাড়তে পেরেছে সেখানে। আচ্ছা। কৃষকদের কাছে সাধারণ ফসলের চেয়ে এই আফিম বা পপি চাষ অনেক বেশি লাভজনক, আর সশস্ত্র গোষ্ঠীগুলো এই চাষিদের সুরক্ষা দেয়। বদলে মাদকের লভ্যাংশ নিয়ে তারা অস্ত্র কেনে। আর এই অস্ত্র আবার রাষ্ট্রের বিরুদ্ধেই ব্যবহৃত হয়। ঠিক। এই সোনালী চাঁদ বা সোনালী ত্রিভুজ অঞ্চলগুলো থেকে মাদক পাচার হয়ে চলে যায় ইউরোপ বা আমেরিকায়, আর তার বিনিময়ে আসা অর্থ দিয়ে চলে গোলাগুলি। মানে আফগানিস্তানের বা মায়ানমারের ওই পাহাড়ে তৈরি হওয়া মাদক আর তার থেকে আসা কালো টাকা কোনো সীমানা মানে না। সীমানা পেরিয়ে এই ধ্বংসযোগ্য ঠিকই সবার দোরগোড়ায় পৌঁছে যায়। একদম তাই। যেমন কার্বন ডাই অক্সাইড কোনো পাসপোর্ট ছাড়াই পুরো পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক পরিবেশ চুক্তিগুলোর ইতিহাস পড়লে আমার কাছে এগুলোকে একটা বিশাল গ্রুপ প্রজেক্টের মতো মনে হয়। গ্রুপ প্রজেক্ট, হ্যাঁ, দারুণ বলেছেন। মানে ধরুন, যেখানে সবার দায়িত্ব আলাদা, কিন্তু দিন শেষে পাস বা ফেল নির্ভর করে সবার সম্মিলিত কাজের ওপর। তবে এখানে একটা বিষয় নিয়ে আমার বেশ খটকা লেগেছে। কোন বিষয়টা নিয়ে? ১৯৯৭ সালের কিয়োটো প্রোটোকলের একটা নীতির কথা বলা আছে নোটে, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস বা সাধারণ কিন্তু পৃথক দায়িত্ব। হ্যাঁ, এটা ক্লাইমেট পলিটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। এটা শুনতে খুব ভালো লাগে ঠিকই, কিন্তু আমার একটা পুশব্যাক আছে এখানে। এটা কি আসলে উন্নয়নশীল দেশগুলোর জন্য এক ধরনের ছাড়, আর উন্নত দেশগুলোর ওপর পরিবেশ রক্ষার পুরো দায়ভার চাপিয়ে দেওয়ার একটা গালভরা নাম নয়? অনেকেই এটা মনে করেন। দেশগুলো তো এই যুক্তি দিয়েই চুক্তিগুলো থেকে বের হয়ে যেতে চায়। তাদের মতে চীন বা ভারত যদি সমানভাবে কার্বন কমানোর চাপ না নেয়, তাহলে পশ্চিমা দেশগুলো কেন নিজেদের শিল্পায়নকে বাধাগ্রস্ত করবে? এই প্রশ্নটি আন্তর্জাতিক জলবায়ু রাজনীতির সবচেয়ে বড় বিতর্কের জায়গা। উন্নত দেশগুলোর যুক্তিটা বাইরে থেকে যৌক্তিক মনে হলেও ইতিহাস কিন্তু একটু ভিন্ন কথা বলে। মানে ইতিহাসের দায়ভার? হ্যাঁ, কেন এই পৃথক দায়িত্ব এর কথা বলা হলো, তার পেছনের মেকানিজমটা আমাদের বুঝতে হবে। শিল্প বিপ্লব শুরু হয়েছিল সেই ১৮০০ শতকে। বিগত ২০০ বছর ধরেই ইউরোপ এবং আমেরিকা যথেচ্ছভাবে কয়লা ও তিল পুড়িয়ে নিজেদের অর্থনীতিকে আজকের এই জায়গায় এনেছে। সেটা তো বটেই। আজ বায়ুমণ্ডলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড জমা হয়ে আছে, তার সিংহভাগে কিন্তু তাদের তৈরি করা কার্বন ঋণ। অন্যদিকে এশিয়া বা আফ্রিকার এই উন্নয়নশীল দেশগুলো মাত্র কয়েক দশক ধরে তাদের শিল্পায়ন শুরু করেছে। আচ্ছা, বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। হঠাৎ করে যদি সবাইকে বলা হয় যে আজ থেকে কেউ কার্বন পোড়াতে পারবে না, তাহলে এই গরিব দেশগুলো তো চিরকালই গরিব থেকে যাবে। তাদের মানুষের উন্নয়নের কি হবে? তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে ২ শতাব্দী ধরে পার্টি করে ঘর নোংরা করেছে, এখন ঘর পরিষ্কার করার সময় সে অন্যদের বলছে সমানভাবে বিল মেটাতে। একদম পারফেক্ট অ্যানালজি। সাধারণ দায়িত্ব বলতে বোঝায় যে পৃথিবী বাঁচানোর দায় সবার, কিন্তু পৃথক দায়িত্ব মানে হল যার অর্থনৈতিক সক্ষমতা বেশি এবং ঐতিহাসিকভাবে যে বেশি দূষণ করেছে তাকেই এই কার্বন কমানোর প্রধান ধাক্কাটা নিতে হবে। আচ্ছা, কিন্তু এই বোঝাপড়াটা তো আর একদিনে আসেনি। না, একেবারেই না। এর একটা দীর্ঘ কালানুক্রমিক ইতিহাস আছে।
1972 সালে স্টকহোম ডিক্লারেশন থেকে এই আন্তর্জাতিক উদ্যোগে শুরু। ওখানেই ইউএনইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম তৈরি হয়। তারপর এরপর 1985 সালের ভিয়েনা কনভেনশন এবং মন্ট্রিয়াল প্রোটোকল, যেখানে ওজোন স্তর রক্ষায় সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন কমানোর সিদ্ধান্ত হয়। এরপর আসে সবচেয়ে বড় মাইলফলক, 1992 সালের রিও ডি জেনেরো অর্থ সামিট। ও, যেখান থেকে ওই 5টা গুরুত্বপূর্ণ দলিল বেরিয়েছিল। হ্যাঁ, রিও ডিক্লারেশন, এজেন্ডা 21, ফরেস্ট প্রিন্সিপলস, সিবিডি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউএনএফসিসিসি। এই ইউএনএফসিসির ওপর ভিত্তি করেই পরবর্তীতে 1997 সালের কিয়োটো প্রোটোকল আসে, যেখানে গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন এগুলো কমানোর আইনি বাধ্যবাধকতা দেয়া হয়। কিন্তু পরিবেশ চুক্তিগুলোর মধ্যে তো সফলতার গল্পও আছে। যেমন একটু আগে আপনি 1985 সালের ভিয়েনা কনভেনশন আর মন্ট্রিয়াল প্রোটোকলের কথা বললেন। তারা তো ঠিকই ওজোন স্তরের ফুটো সারাই করতে পেরেছিল, তাই না? হ্যাঁ, সিএফসি গ্যাসের ব্যবহার প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে পেরেছিল তারা। তাহলে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, মানে কার্বন কমানোর ক্ষেত্রে, সেটা এত কঠিন হচ্ছে কেন? কারণ মন্ট্রিয়াল প্রোটোকল সফল হওয়ার মূল কারণ ছিল সিএফসি গ্যাসের খুব সহজ এবং সস্তা বিকল্প বিজ্ঞানীদের হাতে ছিল। মানে রেফ্রিজারেটর বা এসির কোম্পানিগুলো খুব সহজেই নতুন প্রযুক্তিতে চলে যেতে পেরেছিল। একদম। কিন্তু জলবায়ু পরিবর্তনের মূলে রয়েছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। কয়লা, তেল এগুলো হলো আধুনিক সভ্যতার শিরা উপশিরা। এর কোনো সস্তা ও তাৎক্ষণিক বিকল্প রাতারাতি তৈরি করা সম্ভব নয়। এটা তো বিশাল একটা বাধা। তাই 2016 সালের প্যারিস অ্যাগ্রিমেন্টে কৌশল বদলাতে হলো। সেখানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার এবং পারলে 1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার চুক্তি হলো। কিন্তু এবার কি আর বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল? না, এবার আর কোনো দেশকে ওপর থেকে চাপিয়ে দেওয়া বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা দেওয়া হয়নি। বরং বলা হয়েছে দেশগুলো নিজেদের সক্ষমতা অনুযায়ী স্বেচ্ছায় কার্বন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। কিন্তু স্বেচ্ছায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে দিলে তো কেউ নিজের ক্ষতি করে বেশি কার্বন কমাতে চাইবে না। আর তাপমাত্রা যদি বাড়তে থাকে তাহলে তো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে। হ্যাঁ, আর এর ফল কি হবে বলুন তো? জমি তলিয়ে যাবে, খরা দেখা দেবে, খাবারের সংকট হবে। আর যখন সম্পদের টান পড়ে, তখন তো মানুষে মানুষে শুরু হয় বেঁচে থাকার এক আদিম লড়াই। ঠিক তাই। আর এই লড়াইয়ে সবথেকে প্রথমে যেটা পদদলিত হয় তা হল মানুষের মর্যাদা আর মানবাধিকার। পরিবেশগত বিপর্যয়ের সাথে মানবাধিকারের এই সংযোগটা অত্যন্ত গভীর। কারণ মানবাধিকার তো আর কোনো বিমূর্ত ধারণা নয়, এটা বেঁচে থাকার ন্যূনতম শর্ত। যখন পরিবেশ বাসযোগ্য থাকে না, তখন স্বাস্থ্য, খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের অধিকার স্বয়ংক্রিয়ভাবে লঙ্ঘিত হয়। মানবাধিকারের 5টা মূল বৈশিষ্ট্য আছে। এগুলো অহস্তান্তরযোগ্য, অপরিহার্য, মানব মর্যাদার সাথে যুক্ত, অপরিবর্তনীয় এবং জীবনের উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয়। এই মানবাধিকারের বিবর্তনটাকে আমার কাছে একটা বিশাল সফটওয়্যার আপডেটের মতো মনে হয়েছে। সফটওয়্যার আপডেট কিভাবে? ধরুন, প্রথম প্রজন্মের মানবাধিকার হলো একদম বেসিক অপারেটিং সিস্টেম, যেখানে শুধু নাগরিক ও রাজনৈতিক অধিকার থাকে, যেমন ভোট দেওয়া বা স্বাধীনভাবে কথা বলা। আচ্ছা, এরপর যখন দেখা গেল শুধু ভোট দিলেই তো আর পেট ভরে না, তখন এলো দ্বিতীয় প্রজন্মের আপডেট, সামাজিক ও অর্থনৈতিক অধিকার, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কাজের অধিকার। দারুণ! আর তৃতীয় প্রজন্ম? তৃতীয় প্রজন্ম হল একদম লেটেস্ট আপডেট, অনেকটা নেটওয়ার্ক কম্প্যাটিবিলিটির মতো, যেখানে সংখ্যালঘুদের সাংস্কৃতিক অধিকার, শান্তির অধিকার বা একটা সুস্থ পরিবেশের অধিকারের কথা বলা হয়েছে। চমৎকার ব্যাখ্যা করেছেন। প্রথম প্রজন্মের অধিকারগুলো মূলত রাষ্ট্রকে কিছু কাজ থেকে বিরত থাকতে বলে, যেমন রাষ্ট্র বিনা বিচারে কাউকে আটকাতে পারবে না। বুঝতে পারছি। কিন্তু দ্বিতীয় প্রজন্মের অধিকারগুলো রাষ্ট্রকে কাজ করতে বাধ্য করে। রাষ্ট্রকে স্কুল বানাতে হবে, হাসপাতাল বানাতে হবে। আর তৃতীয় প্রজন্মের অধিকারগুলো হল সামষ্টিক অধিকার, যা শুধু একটা রাষ্ট্রের একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। কিন্তু সমস্যা হল আমাদের বর্তমান বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর হার্ডওয়্যার তো অনেকটা পুরনো ধাঁচের। একদম। এই নতুন প্রজন্মের অধিকারগুলো তারা ঠিকমতো প্রসেস করতে পারে না, ফলে মাঝে মাঝে এই সিস্টেম ক্র্যাশ করে। আর এই হার্ডওয়্যারের গোড়াপত্তন তো হয়েছিল সেই 1215 সালের ম্যাগনা কার্টা থেকে। হ্যাঁ, সেখান থেকেই আধুনিক মানবাধিকারের যাত্রা শুরু বলা যায়।
তবে আমি যতদূর জানি এই সব ধারণার সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি আসে ১৯৪৮ সালে, যখন জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর গ্রহণ করে। এটাকে তো আন্তর্জাতিক ম্যাগনা কার্টা বলা হয়, তাই না? ঠিক। ১৯৪৮ সালের এই ঘোষণাপত্রটি ছিল একটা যুগান্তকারী দলিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, হলোকাস্ট এসব দেখার পর বিশ্বনেতারা বুঝতে পেরেছিলেন যে মানুষের কিছু সহজাত অধিকার আছে যা কোনো অবস্থাতেই কেড়ে নেওয়া যায় না। ইউডিএইচআর-এর ৩০টি অনুচ্ছেদে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে। তবে এটি কোনো আইনিভাবে বাধ্যতামূলক চুক্তি ছিল না। তাহলে আইনি রূপ পেল কিভাবে? পরবর্তীতে এটাকে আইনি রূপ দেওয়ার জন্য দুটো আলাদা চুক্তিতে বা কোভেনেন্টে ভাগ করা হয়, একটা রাজনৈতিক ও নাগরিক অধিকার নিয়ে, অন্যটা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিয়ে। কিন্তু বাস্তবে এর প্রয়োগ কতটুকু হচ্ছে? ২০০৫ সালে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের একটা রিপোর্টের কথা নোটে আছে, ইন লার্জার ফ্রিডম। সেখানে তো মানবাধিকারের ৬টা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। হ্যাঁ, দারিদ্র্য, বৈষম্য, সশস্ত্র সংঘাত, বিচারহীনতা, গণতন্ত্রের ঘাটতি এবং দুর্বল প্রতিষ্ঠান। আমি যদি ভারতের দিকে তাকাই, তাদের সংবিধানে ইউডিএইচআর-এর প্রতিফলন আছে, আবার ১৯৯৩ সালের আইনের অধীনে ন্যাশনাল আর স্টেট হিউম্যান রাইটস কমিশনও তৈরি হয়েছে। কিন্তু এত প্রতিষ্ঠান থাকার পরও কি আমরা সত্যিই মানবাধিকার নিশ্চিত করতে পেরেছি? দেখুন, প্রতিষ্ঠান থাকা আর তার কার্যকর প্রয়োগ হওয়া এই দুটোর মধ্যে বিশাল একটা ব্যবধান আছে। কফি আনানের রিপোর্টে বলা চ্যালেঞ্জগুলোর দিকে তাকালেই বুঝবেন এগুলো শুধু আইনি সমস্যা নয়, এগুলো কাঠামোগত সমস্যা। মানে আইনের প্রয়োগের অভাব? হ্যাঁ, বিচারহীনতার সংস্কৃতি বা দুর্বল প্রতিষ্ঠানগুলোর কারণে মানবাধিকার অনেক ক্ষেত্রেই শুধু কাগজে কলমে রয়ে যায়। আর যখন রাষ্ট্র তার নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয় বা রাষ্ট্র নিজেই নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তো মানুষের সামনে দেশ ছাড়া আর কোনো পথই খোলা থাকে না। একদম। আর এভাবেই আমরা এসে পড়ি আজকের বিশ্বের সবচেয়ে হৃদয়বিদারক একটা সংকটে, অভিবাসন এবং উদ্বাস্তু সমস্যা। এটা বর্তমান সময়ের অন্যতম বড় ট্র্যাজেডি। জলবায়ু পরিবর্তন মানুষের জীবিকা কেড়ে নিচ্ছে, সন্ত্রাসবাদ আর সংঘাত তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, আর মানবাধিকার লঙ্ঘনের ফলে তারা নিজ দেশেই পরবাসী হয়ে পড়ছে। এর চূড়ান্ত পরিণতি হল বাস্তুচ্যুতি। এখানে একটা আইনি মারপ্যাচ নিয়ে আমার খুব কৌতূহল আছে। বলুন। আমরা প্রায় খবরে শুনি অ্যাসাইলম সিকার মানে আশ্রয় প্রার্থী এবং রিফিউজি বা উদ্বাস্তু। এই দুটোর মধ্যে মূল মেকানিজম বা আইনি পার্থক্যটা আসলে কোথায়? এটা কি শুধুই কাগজপত্রের মারপ্যাচ? না, এটা শুধু শব্দের বা কাগজপত্রের খেলা নয়, এর সাথে মানুষের বেঁচে থাকার নিশ্চয়তা জড়িয়ে আছে। মাইগ্রেশন বা স্থানান্তর একটা সাধারণ প্রক্রিয়া, কিন্তু যখন কোনো ব্যক্তি নিজ দেশের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত নিপীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে অন্য দেশে প্রবেশ করে এবং আশ্রয় প্রার্থনা করে, তখন তাকে আইনি পরিভাষায় অ্যাসাইলাম সিকার বলা হয়। তার মানে সে দাবি করছে যে সে বিপদে আছে। ঠিক, কিন্তু যে দেশে সে গেছে সেই দেশের সরকার তার দাবিটি আগে তদন্ত করে দেখবে। যদি তদন্তে প্রমাণিত হয় যে সত্যিই তার নিজ দেশে ফিরলে প্রাণনাশের ঝুঁকি আছে, কেবল তখনই তাকে আনুষ্ঠানিকভাবে রিফিউজি মর্যাদা দেয়া হবে। অর্থাৎ রিফিউজি হলো একটা আইনি স্বীকৃতি। তার মানে দাঁড়ালো, যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে না পারে যে সে নির্দিষ্ট নিপীড়নের শিকার, অথবা সে যদি শুধু চরম দারিদ্র্য বা জলবায়ু পরিবর্তনের কারণে দেশ ছাড়ে, তাহলে কি সেই রিফিউজি মর্যাদা পাবে না? আপনি একদম মূল সংকটটিতে হাত দিয়েছেন। ১৯৫১ সালের রিফিউজি কনভেনশন অনুযায়ী রিফিউজি হওয়ার শর্ত খুবই সুনির্দিষ্ট। কি রকম? যাকেই ধর্ম, জাতীয়তা বা রাজনৈতিক মতাদর্শের কারণে নিপীড়নের ভয়ে থাকতে হবে। এর মানে হল, যদি সমুদ্রের পানির নিচে আপনার গ্রাম তলিয়ে যায় এবং আপনি দেশ ছাড়েন, আন্তর্জাতিক আইনে আপনি রিফিউজি নন। ওয়েট, কি বলছেন? হ্যাঁ, আপনি তখন একজন ক্লাইমেট মাইগ্রেন্ট বা অভিবাসী মাত্র, যার আইনি সুরক্ষা রিফিউজিদের মতো শক্ত নয়। এটা বর্তমান আন্তর্জাতিক আইনের একটা বিশাল সীমাবদ্ধতা। এটা তো একটা ভয়ঙ্কর ফাঁদ। মানে আইন তৈরি হয়েছিল সেই ১৯৫১ সালে, আর এখনকার সমস্যাগুলো সম্পূর্ণ ভিন্ন। আর রিফিউজি কনভেনশনের কথা যখন এলোই, তখন আরেকটা অবাক করা তথ্য নিয়ে কথা বলতে চাই। ভারতের বিষয়টা। হ্যাঁ, ভারত তো যুগের পর যুগ ধরে তিব্বত, বাংলাদেশ বা শ্রীলঙ্কা থেকে আসা বিপুল সংখ্যক রিফিউজিকে আশ্রয় দিয়েছে।
কিন্তু ভারত নিজে এই 1951 সালের কনভেনশন বা এর 67 সালের প্রোটোকলে স্বাক্ষরকারী দেশ নয়। এটা কিভাবে সম্ভব? তারা আশ্রয় দিচ্ছে কিন্তু আইনে সই করছে না। এর পেছনে ভারতের নিজস্ব ভূরাজনৈতিক এবং সুরক্ষাজনিত কৌশল রয়েছে। ভারত মনে করে যে 1951 সালের কনভেনশনটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপ কেন্দ্রিক একটা চুক্তি ছিল। আচ্ছা। তাছাড়া ভারত তার বিশাল এবং ছিদ্রযুক্ত সীমান্তের কারণে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক কাঠামোর দ্বারা আইনিভাবে বাধ্য থাকতে চায় না। তারা রিফিউজিদের সাথে আচরণ করে তাদের নিজস্ব রাজনৈতিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে, আন্তর্জাতিক বাধ্যবাধকতার অধীনে নয়। এদিকে পরিসংখ্যানে দেখছি বিশ্বের 2/3 রিফিউজি আসছে মাত্র 4টে দেশ থেকে: সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান এবং মায়ানমার। এদের নিয়ে কাজ করার জন্য 1950 সালে তৈরি হওয়া UNHCR কাজ করছে। হ্যাঁ, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিজ। আবার 2016 সালে নিউ ইয়র্ক ডিক্লারেশনের পর 2018 সালে দুটো গ্লোবাল কম্প্যাক্ট তৈরি হলো। আর IOM বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন কাজ করছে সেই 1951 সাল থেকে। ঠিক। IOM এর গ্লোবাল মাইগ্রেশন রিপোর্ট 2020 অনুযায়ী আবার আন্তর্জাতিক অভিবাসীদের উৎপত্তিস্থল হিসেবে ভারত বিশ্বে প্রথম। প্রায় 17.5 মিলিয়ন ভারতীয় বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। এরপরই আছে মেক্সিকো আর চীন। কিন্তু এই যে বিশাল সংখ্যক মানুষের স্থানান্তরের চাপ, সেটা সামলানোর জন্য কি শুধু গ্লোবাল কম্প্যাক্ট বা চুক্তিগুলোই যথেষ্ট? না, শুধু চুক্তি দিয়ে তো আর সব হয় না। চুক্তিগুলো মূলত রাষ্ট্রগুলোর মধ্যে একটা বোঝাপড়া তৈরি করে মাত্র। যেমন 2018 সালের গ্লোবাল কম্প্যাক্টগুলো চেষ্টা করছে অভিবাসনকে আরও নিরাপদ এবং সুশৃঙ্খল করতে। কিন্তু মূল কথা হলো, আপনি যদি মানুষের দেশ ছাড়ার পেছনের কারণগুলো, অর্থাৎ ওই যে সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন বা দারিদ্র্য, এগুলো বন্ধ করতে না পারেন, তাহলে শুধু রিফিউজি ক্যাম্প বানিয়ে বা বর্ডার গার্ড বাড়িয়ে এই সংকটের সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। আর এই পেছনের কারণগুলো সারিয়ে তোলার জন্যই কি এজেন্ডা 2030 বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মানে SDGর জন্ম? এতক্ষণ আমরা যেসব রোগের কথা বললাম, এই SDG কি সেই সব রোগের একটা সমন্বিত প্রেসক্রিপশন? খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, অনেকটাই তাই। 2014 সালে তৈরি হওয়া এবং 2030 সালের মধ্যে অর্জনের জন্য নির্ধারিত SDG হল 17টি আন্তঃসংযুক্ত লক্ষ্যমাত্রার একটা সেট। এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্য বা স্লোগানই হল বিশ্বের রূপান্তর বা ট্রান্সফর্মিং দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সকল মানুষের জন্য একটা স্বাস্থ্যকর ও প্রগতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করা। এটা কোনো বিক্ষিপ্ত তালিকা নয়, এটা একটা সুতোয় গাঁথা জাল। মানে ওই যে শুরুতে আমরা যেমনটা বলেছিলাম। একদম। যেমন ধরুন, লক্ষ্যমাত্রা 1 হল দারিদ্র্য বিলোপ। আপনি যদি দারিদ্র্য দূর করতে পারেন, তাহলে লক্ষ্যমাত্রা 2 অর্থাৎ ক্ষুধামুক্তি অর্জন করা সহজ হবে। আর পেটে খাবার থাকলে স্বাস্থ্যও ভালো থাকবে। ঠিক, যা লক্ষ্যমাত্রা 3 বা সুস্বাস্থ্য নিশ্চিত করবে। যখন মানুষের শিক্ষা ও স্বাস্থ্য থাকবে, তখন লক্ষ্যমাত্রা 16 বা শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সহজ হবে। গুলো নিয়ে একসাথে কাজ করতে হবে। আপনি পরিবেশ ধ্বংস করে অর্থনীতি বড় করতে পারবেন না, কারণ তখন লক্ষ্যমাত্রা 13 বা জলবায়ু পদক্ষেপ ব্যর্থ হবে, যা দিন শেষে পুরো অর্থনীতিকেই ধসিয়ে দেবে। এসডিজি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পৃথিবীর সব দেশ, সব মানুষ এবং সব সমস্যা আসলে একই সুতোয় গাঁথা। অসাধারণ একটা উপসংহার। আমরা শুরু করেছিলাম আফগানিস্তানের কোনো এক অখ্যাত পপি ক্ষেতের মাদক ও সন্ত্রাসবাদ দিয়ে। এরপর দেখলাম কিভাবে পরিবেশগত সংকট কোনো পাসপোর্ট ছাড়াই পুরো পৃথিবীতে আঘাত হানে। যখন সম্পদ কমে আসে, তখন কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয় এবং তার ফলে মানুষ কিভাবে বাধ্য হয়ে রিফিউজি হিসাবে সমুদ্রে ভাসে। আর এই সব কিছু সামাল দেবার জন্য এসডিজি কিভাবে একটা ব্লুপ্রিন্ট বা প্রেসক্রিপশন হিসাবে কাজ করতে পারে, তা আমরা জানলাম। প্রতিটি সমস্যাই আমাদের বর্তমান বিশ্বব্যবস্থার একটা গভীর ক্ষত, এবং কোনো দেশই একা এর সমাধান করতে পারবে না। আর ঠিক এই জায়গাতেই আজকের আলোচনার সবচেয়ে গভীর প্রশ্নটি আপনাদের সামনে রেখে আমরা বিদায় নিতে চাই। প্রশ্নটা কি? আজকের বিশ্লেষণ থেকে এটা একেবারে স্পষ্ট যে বৈশ্বিক উষ্ণায়ন, চরমপন্থা বা এই উদ্বাস্তু সংকট, এগুলো কোনো নির্দিষ্ট দেশের সীমানায় আটকে নেই। কিন্তু যতদিন রাষ্ট্রগুলো বৈশ্বিক ঐক্যের চেয়ে নিজেদের জাতীয় স্বার্থকে, নিজেদের সীমানাকে বেশি গুরুত্ব দেবে,
ততদিন কি এই আন্তর্জাতিক সমস্যাগুলো আদৌ সমাধান করা সম্ভব? খুব কঠিন একটা প্রশ্ন। আমাদের বর্তমান বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো কি এই সীমাহীন এবং দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর জন্য সত্যিই প্রস্তুত, নাকি এগুলো শুধুই অতীতের ধ্বংসাবশেষ যা বর্তমানের ভার বইতে পারছে না? এই চিন্তার খোরাকটি নিয়ে আজ আমরা এখানেই থামছি। আগামীতে নতুন কোনো সোর্স মেটেরিয়াল নিয়ে আবারও গভীরে প্রবেশ করব। ভালো থাকবেন।